আমি আমার বইতে ক্যালকেরিয়া গ্রুপের যে ড্রাগগুলি সম্বন্ধে বলেছি তারা হলো ক্যালকেরিয়া আর্স, ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া আয়োড, ক্যালকেরিয়া সালফ, ক্যালকেরিয়া হাইপোফস, ক্যালকেরিয়া সিলিকেট। অর্থাৎ ক্যালকেরিয়া গ্রুপের এই 8টি ড্রাগ আমি আমার বইতে লিপিবদ্ধ করেছি। এবং আপনারা যদি আমার বইটা পড়ার পাশাপাশি আমার এই চ্যানেলে আমার কথাগুলি শোনেন, তাহলে আমি কথা দিতে পারি ক্যালকেরিয়া গ্রুপ সম্বন্ধে আপনাদের আমাদের ঘরানার যে দৃষ্টিভঙ্গি সেটা সম্বন্ধে একটা কমপ্লিট ধারণা তৈরি হয়ে যাবে। এবং এই ক্যালকেরিয়া গ্রুপ নিয়ে আমি আগামী অনেকগুলি এপিসোডে আলোচনা করব। আপনারা যখন ক্যালকেরিয়া গ্রুপ শুনবেন, খুব ধৈর্য ধরে পরপর আমার ক্যালকেরিয়া গ্রুপটা শুনবেন, দেখবেন কি অদ্ভুতভাবে ক্যালকেরিয়া গ্রুপের ড্রাগগুলিকে আমরা ছোট ছোট সিমটমস দিয়ে আলাদা করি। ঠিক যেরকম আগের বিভিন্ন এপিসোডসে আমি আর্সেনিক গ্রুপ বলেছি, আমি মার্কুরিয়াস গ্রুপ বলেছি এবং দেখিয়েছি কি ছোট ছোট সিমটমসগুলো দিয়ে কিভাবে একটা মার্কুরিয়াস গ্রুপ বা আর্সেনিক গ্রুপের একটা ড্রাগের সাথে আরেকটা ড্রাগকে আমরা আলাদা করি। আমাদের চিকিৎসা পদ্ধতিটা পুরোপুরি উপসর্গ ভিত্তিক। সিমটমসগুলিকে আমরা ভীষণ গুরুত্ব দিই। সাবজেক্টিভ সিমটমসগুলিকে আমাদের সিস্টেমে অবশ্যই গুরুত্ব পায়, ঠিক যেভাবে মহাত্মা হ্যানিম্যান বলে গিয়েছিলেন, ঠিক সেই একই রকমভাবে সাবজেক্টিভ সিমটমসের গুরুত্বটা আমাদের সিস্টেমে ভীষণ বেশি। চলুন আমরা তাহলে ক্যালকেরিয়া গ্রুপের ড্রাগগুলি আলোচনা করতে গিয়ে প্রথম আমরা আলোচনা করি ক্যালকেরিয়া কার্ব। এই যে ক্যালকেরিয়া কার্বনিকা বা ক্যালকেরিয়া কার্ব ড্রাগটা হচ্ছে একটা বিরাট ব্যবহৃত ড্রাগ এবং সবাই মোটামুটি এই ক্যালকেরিয়া কার্ব ড্রাগটাকে প্রচুর ব্যবহার করে। ক্যালকেরিয়া গ্রুপের অন্য ড্রাগগুলির ব্যবহার কিছু কিছু স্পেসিফিক রয়ে গিয়েছে। শুধুমাত্র আমাদের এই ঘরানায় আমি দেখেছি ক্যালকেরিয়া গ্রুপের ড্রাগটাকে আমরা ভাস্টলি ব্যবহার করি এবং পুরো সিমটমসগুলোকে আমাদের মতো করে আমরা প্রেসক্রাইবিং সিমটমস তৈরি করেছি ক্যালকেরিয়া গ্রুপে। আসুন ক্যালকেরিয়া কার্বের প্রেসক্রাইবিং সিমটমসগুলি আমি যেভাবে আগের এপিসোডগুলিতে অন্যান্য ড্রাগের প্রেসক্রাইবিং সিমটমসগুলো আলোচনা করছিলাম, সেই একই রকমভাবে ক্যালকেরিয়া কার্বের প্রেসক্রাইবিং সিমটমসগুলো আলোচনা করি। তাহলে 1 নাম্বার, ক্যালকেরিয়া কার্ব পেশেন্ট কি হবে, হট না চিলি? দেখুন, ক্যালকেরিয়া কার্ব পেশেন্ট জেনারেলি চিলি, কিন্তু ইন্ডিয়াতে, ভারতবর্ষে ক্যালকেরিয়া কার্ব পেশেন্ট চিলি না হয়ে হট হতেও পারে। অর্থাৎ এই যে চিলি এবং হট, শীত কাতুরে বা গরম কাতুরে, এটা কিছুটা হলো পরিবেশগতভাবে পরিবেশের যে অ্যাটমসফিয়ার, থার্মাল অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ার অনুযায়ী পেশেন্টের সেই জায়গাটা কিন্তু ভ্যারি করে যায়। আমি শুনেছি আমার গুরু ডাক্তার বিশ্বনাথ সেনগুপ্তর কাছে, তিনি বলতেন তার গুরু বিখ্যাত ডাক্তার জ্ঞান মজুমদার বলতেন ইন্ডিয়াতে ক্যালকেরিয়া কার্বকে চিলি বলার মানে হয় না, ইন্ডিয়াতে ক্যালকেরিয়া কার্ব হট। উনার ওই ওপিনিয়নটা আমিও আমার প্র্যাকটিস ফিল্ডে কিন্তু প্রয়োগ করে দেখেছি যে ভারতবর্ষের মতো জায়গায় ক্যালকেরিয়া কার্ব যে সবসময় চিলি হবে তা নয়, ক্যালকেরিয়া কার্ব হট হতেও পারে। তাহলে ক্যালকেরিয়া কার্বের 2 নাম্বার সিমটমস হাত পায়ের তলা। হাত পায়ের তলা ঠান্ডা এবং ভেজা, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট সিমটমস ক্যালকেরিয়া কার্বে। দেখুন, আমি বলেছি পামস অ্যান্ড সোলস আর কোল্ড অ্যান্ড ময়েস্ট, কোল্ড ফিট অ্যাট নাইট ইন বেড বাট ইফ কভার্ড বার্নিং অ্যাপিয়ার্স। তার পায়ের তলাটা ঠান্ডা, কিন্তু সে যদি সেখানে ঢাকা দিয়ে রাখে তাহলে জ্বালা করে।
এই জন্য ক্যালকিয়া কার্বের কিন্তু বার্নিং সোলসও রয়েছে। তাহলে ক্যালকিয়া কার্বের হাত পায়ের তলা ঠান্ডা এবং ভেজা। এই ক্যালকিয়া কার্ব যদি ঠান্ডার জন্য সে পাটা চাপা দিয়ে রাখে, ঢেকে রাখে, তখন তার পায়ে জ্বালা করে, যার জন্য ক্যালকিয়া কার্ব পেশেন্ট কিন্তু আপনাকে বলবে আমার পায়ের তলা জ্বালা করে সালফারের মতো। 3 নাম্বার তার অবশ্যই ঘাম, সোয়েট। প্রফিউজ সোয়েট কোথায় বেশি হয়? আপার পার্ট অফ দি বডিতে বেশি হয়। আমরা রুগীদের কিভাবে প্রশ্ন করি যে আপনার শরীরে ঘাম কেমন হয়? প্রচুর ঘাম হয়। কোথায় বেশি হয়? তখন রুগীরা অনেক সময় বলে, বা আমরা রুগীদের এইভাবে প্রশ্ন করি, সমস্ত শরীরেই ডাক্তারবাবুর ঘাম হয়। আমরা প্রশ্ন করি শরীরের কোমর থেকে শরীরের ওপর অংশ আর কোমর থেকে শরীরের নিচ অংশ, কোন অংশে ঘাম বেশি হয়? যখন রুগীরা বলে কোমর থেকে শরীরের ওপর অংশে ঘাম বেশি হয়, তখন আমরা ক্যালকিয়া কার্ব ভাবি। আরেকটা সিমটমস রুগীরা বলে শুধুমাত্র মুখে ঘাম বেশি হয়, শুধুমাত্র ফোরহেডে ঘাম বেশি হয়, শুধুমাত্র পিঠে ঘাম বেশি হয়, অর্থাৎ সোয়েটস অন সিঙ্গেল পার্ট। দেখুন ওই জন্য বলেছি সোয়েটস প্রপিউস ইন আপার পার্ট অফ বডি। আবার দেখুন অনলি অন ফেস, প্রফিউজ অন হেড অ্যান্ড ফেস অফ চিলড্রেন। আবার ঠিক স্যানিকুলা স্যালিসার মতো বাচ্চাটি যখন ঘুমিয়ে পড়ে, এটা বাচ্চাটার মায়েরা আমাদের কাছে খুব বলে, ডাক্তারবাবু ও ঘুমিয়ে পড়লেই আমরা দেখি বালিশটা ভিজে যায় ঘামে। প্রফিউজ সোয়েট হোয়াইল স্লিপিং। ঘামে মাথায় প্রচুর ঘাম হয়। তাহলে মাথায় প্রচুর ঘাম হয়, কেউ বলে গলায় প্রচুর ঘাম হয়, কেউ বলে পিঠে প্রচুর ঘাম হয়, কেউ বলে ফেসে প্রচুর ঘাম হয়। অর্থাৎ এই জায়গাটি আমাদের হোমিওপ্যাথির ভীষণ দরকারি জায়গা, যে এই যখন সিমটমসগুলো বলে রুগীরা, তাহলে 1 নাম্বার পেলাম সোয়েট প্রফিউজ অন আপার পার্ট অফ বডি। সোয়েটস নিয়ে আমরা আরেকটা কথা পেলাম, প্রফিউজ অন সিঙ্গেল পার্ট, প্রফিউজ অন হেড হোয়াইল স্লিপিং। ঘুমের মধ্যে মাথায় প্রচুর ঘাম হয়, বালিশটা ভিজে যায়। ঘামের গন্ধ, সাওয়ার স্মেলিং, এইটা একদম ভীষণ। বাচ্চাদের ঘামে খুব পাওয়া যায়, বড়দের ঘামে কম বলে। টক গন্ধ, টকসা গন্ধ। যখন এই শব্দটা টক গন্ধ, টকসা গন্ধ, এই শব্দটা পেলে খুব ইম্পর্টেন্ট যে এই দেখুন বলছি প্রফিউজ অন সাওয়ার স্মেলিং সোয়েটস, সোয়েটস on single part, sweats in spots on different parts of the body. এতগুলো ঘাম সংক্রান্ত তার সিমটমস আমরা পাই, যার জন্য ক্যালকিয়া কার্বের ঘাম থেকে অর্থাৎ সোয়েটের সিমটমসটা ক্যালকিয়া কার্বকে প্রেসক্রিপশন করতে খুব সাহায্য করে। তাহলে 1 নাম্বার ক্যালকিয়া কার্ব চিলি, ইট মে বি হট। 2 number, palms and soles are cold and moist, burning in soles. 3 number, sweats profuse on upper part of the body. Sweats profuse on single part. Sweats profuse on head while sleeping. সারাদিনে ঘাম নেই, বাচ্চাটি ঘুমিয়ে গেল, ঘুমের মধ্যে তার প্রচুর মাথায় ঘাম হচ্ছে, বালিশটা ভিজে যাচ্ছে, তার থেকে ঠান্ডা লেগে যাচ্ছে। সোয়েটস স্মেলিং সাওয়ার, ঘামে টক গন্ধ। এই সিমটমসগুলি খুব ইম্পর্ট্যান্ট। যখনই বাচ্চাটা দৌড়ঝাঁপ করছে, তার মাথায় প্রচুর ঘাম হচ্ছে, এবং এই ঘামের সিমটমসগুলি কিন্তু আমাদের ক্যালকিয়া কার্ব প্রেসক্রিপশনে ভীষণ দরকারি সিমটমস। খিদে, ক্যালকিয়া কার্বের খিদে 2টো সিমটমসই আছে। 1, খিদে ভালো, খিদে পেলে চেপে রাখতে পারে না।
দেখুন আমি বলেছি কি অ্যাপেটাইট, পরে আসছি ওটা, র্যাভেনাস অ্যাপেটাইট ক্যানট টলারেট হাঙ্গার। হেরিং একটা শব্দ ব্যবহার করেছেন, প্রোডিজিয়াস অ্যাপেটাইট, অর্থাৎ দৈত্যের মতো খিদে। অনেক ড্রাগই আমাদের আছে র্যাভেনাস অ্যাপেটাইট, ক্যানট টলারেট অ্যাপেটাইট। আয়োডিয়াম গ্রুপের সমস্ত ড্রাগেই এই সিমটমসটা আছে। লাইকোপোডিয়ামে আছে, সেপিয়ায় আছে, অ্যানাকার্ডিয়ামে আছে, অনেক ড্রাগে আছে। কিন্তু ক্যালকিয়া কার্বের একটা খুব উল্লেখযোগ্য সিমটমস আছে। এই সিমটমসের ওপর আমরা ক্যালকিয়া কার্ব, অ্যাপেটাইট, এই সিমটমস রোগী দিলে আমরা এই একটা সিমটমসের ওপরই দিয়ে দিই। কি সিমটমসটা দেখুন, বলেছেন অ্যাপেটাইট লেস বাট ওয়েন ট্রাইজ টু ইট হিজ অ্যাপেটাইট গ্র্যাজুয়ালি ইনক্রিজেস। খিদে নেই, কিন্তু খেতে বসলে রুগীটি কিন্তু বলে যে আমি খেতে বসলে কিন্তু আমি তখন অনেকটা খেতে পারি, কিন্তু অ্যাট এ গ্ল্যান্স বা আপাতদৃষ্টে প্রথমে আমার খিদে পায় না, আমার ডাইনিং টেবিলে বসতে ইচ্ছা করে না। এটা একটা অদ্ভুত সিমটমস। যখন রুগীরা এই সিমটমসটা বলে যে খিদে নেই, একেবারেই খিদে নেই, আমার ডাইনিং টেবিলে বসতে ইচ্ছা করে না, কিন্তু খেতে বসলে আবার আমি কিন্তু বেশ খেতে পারি, এবং এই সিমটমসটা আমরা দেখেছি বেশিরভাগ সময় রুগীর থেকে রুগীর অ্যাটেন্ডেন্ট বা রুগীর বাবা মা, আদার্স, মেনলি রুগীর মা, তারা বলতে পারে ডাক্তারবাবু ওর খিদে নেই, খাবে না, খেতে আমার খিদে নেই। ও মা খেতে বসলো, আচ্ছা তুমি আমায় একটা রুটি দাও, একটা রুটি দিলাম, বা তুমি আমাকে এক হাতা ভাত দাও, এক হাতা ভাত দিলাম, বললাম আরেক হাতা ভাত নিবি, আচ্ছা দাও, আরেক হাতা ভাত নিবি, বললো আচ্ছা দাও। অর্থাৎ এই সিমটমসটা ভেরি আনকমন পিকুলিয়ার সিমটমস। এটাই আমাদের হোমিওপ্যাথির একটা অদ্ভুত জায়গা। এইভাবে যে সিমটমস রোগীরা বলে, এবং সেই সিমটমসগুলোর ওপর প্রথমেই আমি বললাম বা প্রতিটা এপিসোডে আমি বলি, আমাদের চিকিৎসা পদ্ধতি পুরোটাই উপসর্গ ভিত্তিক, এবং আমরা কখনো সিঙ্গেল মেডিসিনের বাইরে যাই না, আমরা কখনোই সিমটম সিমিলারিটির বাইরে যাই না, আমরা কখনোই সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করি না, আমরা সব সময় সিমটোম্যাটোলজিক্যাল ট্রিটমেন্ট করি। আমরা সব সময় টোটালিটি অফ সিমটমস নেই, এবং সেই সিমটোম্যাটোলজিক্যাল ট্রিটমেন্ট যেটা ডক্টর কেন্ট বলেছেন, সেখানে একটা সিঙ্গেল সিমটমসও আমাদের টোটালিটি অফ সিমটমস তৈরি করে হানেমানের মতো, আবার কিছু মেন্টাল জেনারেল, কিছু ফিজিক্যাল জেনারেল নিয়ে টোটালি তৈরি করে ডক্টর কেন্টের মতো। আবার অনেক সময় আমরা ট্রু টু দ্য পার্ট ট্রু টু দ্য হোল, অর্থাৎ বোনিং ওসেন্সের গ্র্যান্ড জেনারেশনসকে ফলো করি, যেটা অন্য একটা অর্গানসের যে মডালিটিস পেয়েছি সেই মডালিটিসগুলো আদার্স অর্গানসগুলোকে আমরা নিয়ে নিই। তাহলে কি অদ্ভুত, আমাদের খিদে নেই, খেতে বসলো, বসার পর সে কিন্তু বেশ অনেকটা খাবার খেয়ে নিল। আবার দেখুন কি অদ্ভুত, প্রচুর খিদে, অনেক খাবো, ও মা খুব খিদে পেয়েছে, খেতে দাও, মা বলল খেতে দিলাম, বাদর ছেলে একটুখানি খেয়েই বলছে আর খাবো না, আমার পেট ভরে গেছে। লাইকোপোডিয়াম, অর্থাৎ অনেক খাবো, খেতে বসে এক দু গাল, 1 to 2 মাউথফুল খেয়েই তার অ্যাপেটাইটটা ডিসঅ্যাপিয়ার করে গেল। আর ক্যালকেরিয়ার খেতে বসে তার অ্যাপেটাইটটা ফিরে এলো। এই যে অদ্ভুত বৈপরীত্য, এই যে সিমটমসের একটা অদ্ভুত নেচার, এই জায়গাটার রিয়েলাইজেশন যদি আপনারা না করেন, তাহলে আমাদের হোমিওপ্যাথিক আর্ট অফ প্রেসক্রিপশনের যে টেস্ট, সেটা আপনারা পাবেন না। আমাদের হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন কখনো স্টিরিওটাইপ হতে পারে না। আমাদের প্রেসক্রিপশন সব সময় রুগী নির্ভরতার উপর ডিপেন্ড করে। রুগী যেভাবে আপনাকে চালাবে, আপনাকে সেইভাবে চলতে হবে অর্গাননের ভাষায়। প্রত্যেকবার প্রেসক্রিপশন করার পর আমরা
সেকেন্ড ভিজিটে যখনই রুগী আসবে সেকেন্ড প্রেসক্রিপশনের আগে আমরা রিকোয়েস্ট টেকিং করব এবং আমার সিমটমস যখনই না ক্লিয়ার পাবো আমরা প্ল্যাসিবো দিয়ে বেরিয়ে যাব। তাহলে এই যে ক্যালকে কার্ভের সিমটমসটা বললাম, কি অদ্ভুত বৈপরীত্য। প্রচুর খিদে পেলে খিদে চেপে রাখতে পারে না, এটাও যেমন আছে। প্রোডিজিয়াস অ্যাপেটাইট বললাম, আবার খিদে নেই খেতে বসতে ইচ্ছা করছে না, খেতে বসলে তার খিদেটা ফিরে এলো, এই সিমটমসটাও আছে। এবং এই সিমটমসটা খিদে নেই খেতে বসে আবার অনেকটা খেতে পারি ডাক্তারবাবু, এই সিমটমসটা আরও বেশি, একেবারে এই সিঙ্গেল সিমটমসটার উপর আমরা ক্যালকেরিয়া কার্ভ প্রেসক্রিপশন করি। আসুন ক্যালকে কার্ভের ডেজার অ্যাভারশনসে আসি। ক্যালকে কার্ভ কিন্তু ঠান্ডা খাবার খেতে চায়। তাহলে চিলি পেশেন্ট ঠান্ডা খাবার খেতে চায়, আমরা যেরকম সাইলেশিয়া জানি চিলি পেশেন্ট ঠান্ডা খাবার খেতে চায়, আমরা ফসফরাস জানি চিলি পেশেন্ট ঠান্ডা খাবার খেতে চায়। আরেকটি ড্রাগ আমরা চিনলাম ক্যালকেরিয়া কার্ভ। কি খেতে পছন্দ করে? অবশ্যই ডিম খেতে পছন্দ করে, টক খেতে পছন্দ করে, টক খেতে পছন্দ করে। কোনো রুগী যখন এসে বলে তেঁতুল খেতে ভীষণ ভালো লাগে, রুগীরা বলে শেষ পাতে তেঁতুল একটু টক না হলে আমার ভালো লাগে না। আজকাল তো একটি ফুচকা আছে, ফুচকা তো সবার খুব প্রিয় খাবার আমাদের এই পশ্চিমবঙ্গে। তো ফুচকা খাওয়ার সময় ফুচকা খাওয়ার শেষেও এক বাটি ফুচকার টক জলটা না খেলে ভালো লাগে না। তো এই যে ফুচকার টক জল, তেঁতুল গোলা জল, সে এক বাটি যে খেয়ে নিচ্ছে, বুঝতে অসুবিধা, তার টকের প্রতি ক্রেভিং তার মারাত্মক বেশি। ডাক্তারবাবু আমি টক ছাড়া ভাত খেতে পারি না। তাহলে ডেজায়ার ফর সাওয়ার আর ডেজায়ার ফর এগ, ডিম খেতে পছন্দ করে এবং টক খেতে পছন্দ করে। এই দুটি সিমটমস ক্যালকেরিয়া কার্ভে খুব ইম্পর্টেন্ট সিমটমস। ডেজায়ার ফর ইনডাইজেস্টেবল থিং কীরকম? এটা মেনলি ক্যালকেরিয়া কার্ভের প্রচুর কৃমির সিমটমস থাকে। ক্যালকেরিয়া কার্ভ ইজ এ গুড রেমেডি ফর ওয়ার্ম ইনফেকশন। এই ওয়ার্ম ইনফেকশন অ্যাসক্যারিস এর জন্য ক্যালকেরিয়া কার্ভ খুব ভালো ওষুধ। ওই সময় দেখা যায় ওই বাচ্চাগুলোর চক, দেওয়ালের চুনকাম, মাটি, এগুলোর দিকে খাওয়ার দিকে প্রবণতা তৈরি হয়। এই প্রবণতাগুলি দেখা যায় যে বাচ্চাগুলি অ্যাসক্যারিস ইনফেকশনস থাকে বা যে কোনো কাইন্ডস অফ ওয়ার্ম ইনফেকশন থাকলে এই সিমটমসটা পাওয়া যায়। অ্যাভারশন, ক্যালকেরিয়া কার্ভে অ্যাভারশন স্পেসিফিক খুব কম, তবুও দুধে তার অনীহা এবং মাংসতে তার অনীহা এবং ক্যালকেরিয়া কার্ভে গরম ফুডে অ্যাভারশন আমি বলেছি। তা আগেই প্রথমে বললাম ক্যালকেরিয়া কার্ভ ঠান্ডা খেতে পছন্দ করে। তাহলে এই ডেজার্টটাই ক্যালকেরিয়া কার্ভে বেশি ইম্পর্টেন্ট অ্যাভারশনের থেকে, তবুও তার মধ্যে ইনটলারেন্স অফ মিল্ক, অ্যাভারশন মিল্ক, এইটা বেশি গুরুত্ব পায়। চলুন অ্যাভারশন, এবার তার টাং নিয়ে আসি। টাঙে আমরা কি বলেছি? প্রচুর থাস্ট, ড্রাই টাং উইথ প্রফিউজ থাস্ট। তাহলে ক্যালকেরিয়া কার্ভের 6 নাম্বার বললাম ড্রাই টাং উইথ প্রফিউজ থাস্ট, জল তেষ্টা প্রচুর। আসুন তার 7 নাম্বার পয়েন্ট বলেছি ফ্যাট বিকামস ফ্যাটি, কিছু না খেয়েও সে মোটা হয়ে যাচ্ছে, মোটা হওয়ার প্রবণতা, এই জায়গাটায় আমাদের খুব ইম্পর্টেন্ট। এই যে টেন্ডেন্সি টু গ্রো ফ্যাট অ্যাট দ্য টাইম অফ ডেন্টিশন অর পিউবার্টি, তাহলে ওই জন্য ক্যালকেরিয়া কার্ভে বলা হয় ফ্যাট ফ্ল্যাবি ফেয়ার পারসনস, ফ্যাট ফ্ল্যাবি ফেয়ার পারসনস। তাহলে এই মোটা হওয়ার প্রবণতা কখন? একটা বলে যখন তাদের দাঁত উঠছে, অর্থাৎ সেই
5-6 বছর বয়সে, সেই বয়সটা হঠাৎ করে খুব মোটা হয়ে যায়, অথবা দেখা যায় ঠিক বয়স সন্ধির সময় 12, 13, 14 এই সময়টা থেকে ক্যালকিয়ার কার্ভ ভীষণ মোটা হতে শুরু করে। এই দুটো জায়গায় দেখবেন যখন মোটা হওয়ার প্রবণতা ভীষণ বেশি হয় তখন আমাদের ক্যালকিয়ার কার্ভকে ভাবতে হবে। কাজকর্ম করার প্রবণতা ভীষণ স্লো ইন অ্যাক্টিভিটি, ভীষণ কুঁড়ে, কি বলে মায়েরা, নড়ে চড়ে বসতে চায় না, ও ডাক্তারবাবু কর রে যা রে স্নানে গেল তো গেলই, ওরে বেরো রে, খাচ্ছে তো খাচ্ছেই, খাবার নিয়ে বসেই আছে, খাচ্ছে, বসে মোবাইল ঘাটছে, স্লো, সব কাজে ভীষণ স্লো, আর স্লাগিস, কুঁড়ে, ভীষণ কুঁড়ে, বলে জলটা নেড়ে খেতে চায় না, ভীষণ কুঁড়ে। তাহলে ভীষণ ধীরজ, ভীষণ কুঁড়ে, ভীষণ কুঁড়ে। এই যে লাইনগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট জেনারেলিটিস। আসুন এরপরে ক্যালকিয়ার কার্ভে যেগুলো দিয়েছি তার মাইন্ডের সিমটমস আমরা এনেছি। ক্যালকিয়ার কার্ভে মাইন্ডের প্রচুর সিমটমস, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে তার সেন্টিমেন্ট। ক্যালকিয়ার কার্ভ ইজ টু মাচ সেন্টিমেন্টাল, তার সেন্টিমেন্ট ভীষণ বেশি, ইমোশনাল, too much sentimental, too much emotional. She is too much conscious about self-respect. ভীষণ, যার জন্য দেখবেন আমি একটা কথা লিখেছি, great anxiety, mental confusion, fearful, easily convinced, thinking is difficult, quiet and mild disposition. সে সব সময় তার ভয় থাকে যে তাকে নিয়ে লোকে কি ভাববে, তার ডিগনিটি, তার সেলফ ডিগনিটি নিয়ে সে কিন্তু ভীষণ রকম কনসাস থাকে। সেন্টিমেন্টাল, ইমোশনাল, কনসাস অ্যাবাউট সেলফ ডিগনিটি, যার জন্য তার মধ্যে একটা ফিয়ার থাকে। আর কি বললাম, ক্যালকিয়ার কার্ভ কিন্তু পালসিলার মতো শান্ত এবং একটু চুপচাপ থাকতে পছন্দ করে। এই মেন্টাল সিমটমসগুলি ক্যালকিয়ার কার্ভে খুব ইম্পর্টেন্ট। আপনারা যদি হেরিং গাইডিং খোলেন দেখবেন ক্যালকিয়ার কার্ভে প্রচুর মেন্টাল সিমটমস বলা আছে। এই মধ্যে আমি যে সিমটমসগুলি ভীষণ গুরুত্ব দিই সেটা হচ্ছে মাইল্ড, জেন্টেল, সেন্টিমেন্টাল, ইমোশনাল and conscious about self-respect. এই জায়গাগুলোকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আসুন এরপর ক্যালকিয়ার কার্ভের যে 10 নম্বর সিমটমস আমরা বলেছি, এক্সট্রিম সাসেপ্টিবিলিটি টু কোল্ড, ভীষণ ঠান্ডা লাগার প্রবণতা। এক্সট্রিম সাসেপ্টিবিলিটি টু টেকিং কোল্ড অ্যাগ্রাভেটস ইন কোল্ড ওয়েদার ফ্রম ড্যাপস অফ কোল্ড এয়ার। শীতে তার ঠান্ডা লেগে যায়, খুব অল্পেতেই ঠান্ডা লেগে যায় এবং ঠান্ডা লাগলেই সে ভীষণ ভোগে। এই যে ঠান্ডা লাগার ভীষণ প্রবণতা, এক্সট্রিম সাসেপ্টিবিলিটি টু কোল্ড, কি অদ্ভুত, শীতে তার ঠান্ডা লেগে যাচ্ছে, একটু ঠান্ডা হাওয়াতে সে এক্সপোজার হলো, তার ঠান্ডা লেগে গেল। এই ঠান্ডা লাগার প্রবণতাটা আমাদের ক্যালকিয়ার কার্ভ সিলেকশন করতে একটা ভীষণ গুরুত্ব দেয়। এই জায়গাটা আমাদের হোমিওপ্যাথির একটা অদ্ভুত জায়গা। দেখুন, শীতে ঠান্ডা লাগছে, আপনি ক্যালকিয়ার কার্ভ ভাবছেন, অল্প ঠান্ডা হাওয়াতে এক্সপোজ আপনি ঠান্ডা লেগেছে, আপনি হিপারসাল ভাবছেন, আমি বলে এসেছি। আবার বর্ষাকালে তার ঠান্ডা লাগছে, আপনি ন্যাট্রামসাল, ব্যাসিনাম ভাবছেন। আবার শীতের শুরু, শীতের শেষে ঠান্ডা লাগছে, আপনি কস্টিকাম ভাবছেন। আবার দেখুন গরমকালে তার ঠান্ডা লেগে যায়, গরমে সে অসুস্থ, ঠান্ডা লেগে যাচ্ছে বারে, আপনি সালফার ভাবছেন। তাহলে এই যে আমরা প্রত্যেকটা জায়গায় বারবার আপনাদের কাছে বলছি যে এই যে সিমটমসগুলো,
এই সিমটমসগুলোকে যত ভালো করে আমরা বুঝতে পারবো তত ভালো করে আমরা ক্যালকিরিয়া কার্ভটাকে সিলেকশন করতে পারবো। তাহলে এই যে ক্যারেক্টারিস্টিক সিমটমস বললাম, 10খানা ক্যারেক্টারিস্টিক সিমটমস বললাম। 1 নাম্বার এক্সট্রিম চিলি, মেবি হট। 2 নাম্বার হাত পায়ের তলা ঠান্ডা ভেজা, পায়ের তলায় জ্বালা। 3 নাম্বার প্রফিউজ সোয়েট অন আপার পার্ট অফ দি বডি অর সোয়েট অন সিঙ্গেল পার্ট অফ দি বডি অর সোয়েট স্মেলিং সাওয়ার। 4 নাম্বার বললাম প্রচুর খিদে পেলে চাপতে পায় না, অথবা খিদে নেই খেতে বসে অনেকটা খেয়ে নেয়। 5 নাম্বার বললাম সে ঠান্ডা খেতে পছন্দ করে, ডিম টক খেতে পছন্দ করে, তার দুধ মাংসে তার অনীহা। সে ইনডাইজেস্টেবল সাবস্টেন্স খেতে পছন্দ করে, কখন পছন্দ করে সেটা বললাম। 6 নাম্বার বললাম তার ড্রাই টাং, প্রফিউজ থার্স্ট, জল তেষ্টা প্রচুর। 7 নাম্বার বললাম তার মোটা হয়ে যাওয়ার প্রবণতা ভীষণ। 8 নাম্বার বললাম সে অত্যন্ত ধীরজ এবং কুঁড়ে, স্লো অ্যান্ড স্লাগিস। 9 নাম্বার সিমটমস বললাম তার সেন্টিমেন্ট, প্রচণ্ড সেন্টিমেন্টাল, ইমোশনাল, নম্র, ভদ্র, বাট সেলফ রেসপেক্ট, নিজের আত্মসম্মানের ব্যাপারে সে সর্বদা সজাগ, অল্পেতেই সে ভয় পেয়ে যায়, এটসেট্রা। 10 নাম্বার বললাম তার ঠান্ডা লাগার প্রবণতা অসম্ভব, শীতের ওয়েদারে তার ঠান্ডাটা খুব বেশি লেগে যায়। কিন্তু আমাদের দেশে গরমেও সেটা পাওয়া যায়, কিন্তু মেনলি শীতকালে ঠান্ডা লাগার প্রবণতা। আমরা পরবর্তী এপিসোডে ক্যালকিরিয়া কার্ভের বাদবাকি যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।